এত পড়াশোনা করে আমি মাস্টারনি হব, যেন মাস্টার মশাইয়ের সাথে অনেক মানায়। কথাটা বলেই থমকে যায় সে। তারপর রান্নাঘরে হাসির বন্যা বয়ে যায়। হরপ্রসাদের বউ তিস্তার থুতনি ধরে আদুরে কণ্ঠে বলে, বাসিস নাকি? তিস্তা জবাব দেয় না, তবে মুখে মুচকি হাসে, যে হাসিতে ছিল মধুময় উত্তর। হরপ্রসাদ সেই দিনগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা যেন কেমন আছে। কয়েকদিন আগেই তার বউ তাকে চিঠিতে জানিয়েছিল তিস্তার নিখোঁজ হওয়ার কথাখানা। আর 4 দিন যাবৎ মেয়েটা নিখোঁজ। কিন্তু মাস্টার মশাই, সে কি সুন্দর হবু বউ নিয়ে ঘুরছে? প্লাবন দ্রুত হেঁটে ঘাটের কাছাকাছি চলে এসেছে। রাত নেমেছে আকাশের বুকে। সামনে বিশাল বুড়িগঙ্গা নদী, যার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হবে যে কোনো মানুষ। পানিগুলো ভীষণ নীলাভ, স্রোত ভীষণ নিবিড়। ঘোলাটে আকাশের ঝাপসা চাঁদের আলোতে নদীতে পড়ায় চিকচিক করে উঠছে সে পানি। এর চেয়ে অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য যেন হয় না। মোগলরা এ নদীর মুগ্ধতায় ডুবেই ঢাকাকে রাজধানী করেছিল, কিন্তু এ মায়াবতী বুড়িগঙ্গাও মন ভোলাতে পারেনি প্লাবনের। তার সব কিছু কেমন বিষাক্ত মনে হচ্ছে। কতদিন হলো তিস্তাকে দেখতে পারছে না। কেমন আছে সে জানে না। মেয়েটা আগের মতো দুষ্টুমি করে তো, নাকি মাস্টার মশাইয়ের বিচ্ছেদে নীরব রয়? ছোট্ট চিরকুটটা পেয়েছে তো? এমন হাজারখানেক প্রশ্ন উত্তরবিহীন পোড়ায় তাকে। শান্তি মেলে না। তার উপর মা শহরের চিকিৎসার জন্য এসে তাকে কসম দিয়ে বিয়ের আসরে বসাতে চাচ্ছে। তারই মামাতো বোনের সাথে তার বিয়ে। কিভাবে আটকাবে বিয়েটা? নাকি অপূর্ণ রবে তিস্তা প্লাবনের গল্প? দুর্দান্ত কাঠফাটা রোদে বেশ নাজেহাল গ্রামের মানুষ। কি একটা ঋতু এলো! কখনো তুমুল বর্ষণ তো কখনো কাঠফাটা রোদ্দুর। রোদের উত্তপ্ততা নিবিড় করতেই বোধ হয় বর্ষণ আসে। তনয়া বেগম তার ভীষণ ভেঙে যাওয়া শরীরখানা নিয়ে সদ্য গোসল করে এলো। আজ হাতে গোনা 5টা দিন মরে গেছে তাদের হাস্যোজ্জ্বল বাড়ির আঙ্গিনাটা। সুখের বীর্য অচিরেই ঝরে গেছে। আমান শেখ বাড়ির উঠোনের কিনারায় চৌকিতে বসে আছেন। এখন খানিকটা নড়তে চড়তে পারেন। সবসময় সে কেবল নিজেকে দোষ দিয়ে যায়। না সে দুর্ঘটনার শিকার হতো, আর না তার আদরের মেয়ে এমনভাবে হারিয়ে যেত। তনয়া উঠোনের মাঝামাঝি এসে দাঁড়াতেই তার বাড়িতে বকুলের মা হাজির হলো। বকুল তিস্তাদের সহপাঠী। গ্রামের দক্ষিণ দিকে তাদের বাড়ি। বকুলের মায়ের শরীর দারুণ উত্তেজনায় থরথর করে কাঁপছে, ভীষণ ঘামছে সে। হ্যাঁ, অতিরিক্ত গরমে ঘামাটা স্বাভাবিক, কিন্তু তার এই ঘাম স্বাভাবিক না, অনাকাঙ্ক্ষিত কারণে। তনয়া বেগম ভুরুকুচকে এগিয়ে এলেন, ব্যক্তিব্যস্ত কণ্ঠে বলল, দিদি, ঘামছেন কেন এভাবে? পানি খাবেন? পানি আনবো? আপনার শরীর কি খারাপ করছে? বকুলের মা তার নরম পুরাতন সুতি কাপড়ের আঁচলটা দিয়ে মুখ মুছলেন। হাঁপাতে থাকা কণ্ঠে বললেন, আল্লাদি মা, তাড়াতাড়ি চলো। আমাদের তিস্তা পড়ে আছে সোহাগদের কাছারি বাড়ির বাগানে। তাড়াতাড়ি চলো। তিস্তার বড় বোনের নাম আল্লাদি। সে সুবাদে গ্রামের বেশিরভাগ মহিলা তনয়াকে আল্লাদির মা বলে। তনয়া বেগমের মস্তিষ্কে কথাটা পৌঁছাতেই হঠাৎ শরীরটা কেঁপে উঠল। অনাকাঙ্ক্ষিত কিছু হয়েছে ভেবেই ঝড় উঠল হৃদয় বাগিচায়। এতদিনের ভীষণ ঝড়টা যে এখন প্রলয়ঙ্কারী রূপ নেবে তা আর বুঝতে বাকি নেই। তিস্তা তবে দীর্ঘ 5 দিন পর ফিরেছে। আচ্ছা, মেয়েটা বেঁচে আছে তো? তনয়া বেগম নড়লেন না, ঠায় দাঁড়িয়ে রইলেন। ততক্ষণে লতিফা বেগম ঘর থেকে হৈ হৈ করে ছুটে আসলেন। আহাজারি করতে করতে বললেন, আমার চোখের মনি ফিরছে? বাচ্চা আছে তো? নাকি জানটাও খাইয়া ফেলছে জানোয়ারের দলেরা? আমান শেখ টলতে টলতে পায়ে ওঠার চেষ্টা করতে করতে আতকে উঠে বললেন, এমন কথা বলবেন না আম্মা। আমার মেয়ে তো অনেক দিন থাকবে আমাদের মাঝে, এত তাড়াতাড়ি কই যাবে? আর কথা বলতে পারলেন না আমান শেখ। দীর্ঘ ব্যথাময় পাজোড়া তাকে দাঁড়িয়ে থাকতে দিল না। মুখ থুবড়ে পড়ে গেল সে মাটিতে। তনয়া বেগম, বকুলের মা, লতিকা বেগম ছুটে গেলেন আমান শেখের কাছে। তনয়া বেগম শক্ত হাতে স্বামীকে ধরে উঠে বসালেন। লতিকা বেগম তার বৃদ্ধ কম্পমান পা নিয়ে এগিয়ে এলেন রান্নাঘরে। মাটির কলসি থেকে একটু পানি ঢেলে ছুটে আসলেন ছেলের দিকে। এ বয়সে এত চাপ তার দেহখানা যে নিতে চাচ্ছে না আর। বকুলের মা হাত পাখাটা দিয়ে দীর্ঘক্ষণ বাতাস করলো আমান শেখকে। পরিস্থিতি স্বাভাবিক হতে আমান শেখ ব্যথিত কণ্ঠে বলল, আমি হতভাগা বাবা, নিজের মেয়েকে না রক্ষা করতে পারলাম আর না আগলে রাখতে। তনিয়া,
তুমি তাড়াতাড়ি যাও, আমার মেয়েটা তোমার অপেক্ষায় আছে। তাড়াতাড়ি যাও, ও কতদিন একা ছিল আমাদের ছাড়া। যাও তাড়াতাড়ি। তনয়া বেগম স্বামীর মুখে লেপ্টে থাকা মাটিটুকু মুছে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনি এসব বলবেন না, তিস্তাকে আমি নিয়ে আসছি, আপনি আর আম্মা থাকুন। লতিকা বেগম যেতে চেয়েও ছেলের কথা ভেবে আর গেলেন না। তনয়া বেগম শাড়ির আঁচলটা মাথায় জড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে ছুটে গেলেন। সে কাঁদেনি, ভেঙে পড়েনি, পাহাড়ের মতো অটল রয়েছে। পাহাড়কে নেওয়ানোর সাধ্য তো কারো নেই, এমনকি হয়তো তিস্তার ভয়ঙ্কর পরিণতিরও নেই। মাটির উপর শব্দহীন নির্লিপ্ত বাতাস দেওয়া যন্ত্র চলছে। রাজকীয় কার্পেটের মেঝেতে বাসন্তীরাঙ্গা শাড়ি পরে ভেজা চুলগুলো মুছতে মুছতে ব্যস্ত এক রমণী। সদ্য চান করে এসেছে। মুখমণ্ডলে রাজ্যের সিগ্ধতা জড়ানো জেনে রমণীর চুল মোছাতে বিঘ্ন ঘটিয়ে রুক্ষ পায়ে ঘরে হাজির হলো কেউ। কণ্ঠে রাজ্যে বিরক্ত ঢেলে মানবতা কঠিন স্বরে বলল, বিষাদিনী, বিয়েটা আটকাবেন না। আমি আপনার কাছে রাজ্যের অসহায়ত্ব নিয়ে হাজির হয়েছি। ঠুনকো দৃঢ়তার দোহাই দিয়ে কেন ক্ষত বিক্ষত করছেন আমার কোমল প্রেম মন্দির? রমণী হাসে, নিশ্চুপ হাসি। সেগুন কাঠের তৈরি বড় আরশিযুক্ত আলমারিখানা কাছ থেকে মোটা কাঠের চিরুনিখানা নিয়ে চালান করলো দ্বিগোল কালো চুলগুলো আধারের মতো ঘন আধার। নারীর হৃদয়ের রহস্য ঘেরা ভাবমূর্তিটাও। প্লাবন বিরক্তি হয়, অতিষ্ঠ বলা চলে। মা যখন কছম নামক নিচু কাজ দ্বারা চুপ করিয়ে দিল তাকে, তখন থেকে এ মেয়েটার পিছু পড়ে আসে সে। মা তো তাকে দিব্যি দিয়েছে বিয়েটা করার জন্য, তাই সে না করতে পারছে না। কিন্তু এই মেয়েটা তো চাইলে বিয়েটা ভাঙতে পারে। তবে কেন এত উদাসীনতা মেয়ের মাঝে? এ সামান্য ব্যাপারটুকু মানতে বুঝে না সে। প্লাবন অতিষ্ঠ হয়ে বলে, আপনি তো বেশ সুন্দরী বিষাদিনী, কলেজও পাশ করেছেন, বেশ রুচিশীল নারী। আমার চেয়ে হাজার গুণ সুন্দর পুরুষ আপনার জন্য অপেক্ষিত। তবে কেন আমায় একটু দয়া করছেন না? রমণী চুল আঁচড়ানোতে মনোযোগ দিয়ে বাঁকা হেসে বলল, প্লাবনদা, আপনি তো আমার ভীষণ বড়, তবে আমায় কেন আপনি করে বলেন? তুমি করে বলা শুরু করেন। দুদিন পর না হয় মানুষ লজ্জা দিবে বউকে আপনি বলার কারণে। প্লাবন এমন সময়ে এমন কথা আশ্চর্যিত হতবাক এবং হতভম্ব। তার আকুতি মিনতি মেয়েটার কান অবধি পৌঁছালো না। ভীষণ ঠান্ডা মেজাজের প্লাবন ক্ষেপে উঠল, অসন্তোষজনক স্বরে বলল, আপনি কি আমার কথা বুঝছেন না বিষাদিনী? আমি বিয়েটা করতে পারবো না। কিন্তু কেন প্লাবনদা? কারণ আমার উড়ন্ত ছুটন্ত এক কিশোরী প্রণয়িনীকে আমি অপেক্ষা করতে বলে এসেছি। আমার জন্য হয়তো দৌড় ধরে অপেক্ষা করছে সে। ভীষণ অবহেলায় হয়তো পড়ে আছে তার দেহখানা যত্নবিহীন। তাকে আমি ফিরাই কেমন করে? এই সাদা সিধা মাস্টার মশাইয়ের জন্য যে সে দাঁড়িয়ে আছে মধু সখীর কোল ঘেঁষে। আমায় যে ফিরতে হবে তার কাছে। তবে এটা কেন আপনার মাকে জানাচ্ছেন না? ফুপিমণিকে বলুন আপনার বিবাহসময় প্রণয়ের কথা। প্রেমে পড়েছেন অথচ তার সৎসাহস দেখিয়ে বলতে পারবেন না। তবে কেমন প্রেমিক হলেন? প্রেমিক হওয়ার অনিবার্য শর্ত হলো তাকে সৎসাহসের অধিকারী হতে হবে। যখন তখন তার প্রেমের কথা তাকে নির্বিঘ্নে ঘোষণা করতে হবে। প্রেমের পূর্ণতা চান অথচ একটু পরিশ্রম করবেন না? প্লাবন থমকে যায় একটু। সে কি কম পরিশ্রম করেছে? সে তো মাকে জানাতে চেয়েছিল, কিন্তু মা তার আগেই তার মুখ আটকে দিয়েছে। আর মা তো তিস্তাকে পছন্দ করে না। জানালে বিশেষ একটা লাভ হবে বলে মনে হয় না যে। দীর্ঘশ্বাস ফেলল প্লাবন, নিচু কণ্ঠে বলল, সব চেষ্টা করেই আপনার দ্বারে এসেছি, ফিরাবেন না? আমার চেয়ে ভালো কেউ আপনার জন্য সৃষ্টি হয়েছে, আমায় একটু সাহায্য করুন। আমি জানি আপনার যে ভালো কেউ আমার জন্য সৃষ্টি হয়েছে। আপনি তো কেমন ভোলা ভালা, আপনার সাথে সত্যিই আমার মানায় না। তবু আমি বিয়েটা ভাঙবো না। আমার শীতল বাড়িটা ছেড়ে আমি আপনাকে বিয়ে করে গ্রামে যাব। ভীষণ অপছন্দের মানুষের সাথে ঘর করব, তবুও ছাড়বো না। প্লাবন বিরক্ত হয়। এ অবধি মেয়েটাকে সে 3 বার দেখেছে।
এর আগে দুবার দেখেছিল খানিক সময়ের জন্য, কিন্তু এবার দেখছে অনেক দিন যাবৎ। মেয়েটার গাম্ভীর্যতা দেখে হতবাক। মেয়েটার বয়স বেশি হলে 20-21 হবে, কিন্তু কথাবার্তা ভীষণ বড় ভাব। অবশ্যই এ সময় মেয়েদের বয়স 15 পেরোনোর আগেই মেয়েরা বাপের বাড়ির চৌকাঠ পেরিয়ে যায়। সে অনুযায়ী মেয়েটা এমন বড় হওয়াটা স্বাভাবিক, আর শিক্ষিতও সে। প্লাবন আর কিছু বলেনি। বিষাদিনী বোনের কণ্ঠ ভেসে এলো। খাবারের ডাক পড়েছে। প্লাবন অসহ্যের শ্বাস ফেলে রুষ্ট পায়ে বেরিয়ে গেল। প্লাবন বেরোতে বিষাদিনী বিষাদমাখা হাসি হাসলো। চুলগুলো হাত খোপা করে খাটের নিচ থেকে লোহার বড় একটা বাক্স বের করলো। পুরনো রাজকীয় তালাটা খুলতেই একটা লাল শালু কাপড়ে মোড়ানো বাক্স বের হলো। বিষাদিনী লাল শালু কাপড়টাতে কতক্ষণ যত্নে হাত বুলালো। তারপর বাক্সটা খুলতেই খুব আগের তোলা দুখানা ছবি বের হলো। রমণী ছবিগুলোর দিকে তাকিয়ে এক বিন্দু বিষাদময় অশ্রু ঝরালো। প্রথম ছবিতে থাকা মানুষটার কপালে চুম্বন এঁকে বলল, আপনি আমায় নিয়ে গেলেই পারতেন। আপনার শূন্যতা সত্যিই আমায় বিষাদিনী বানিয়েছে। যত্ন করে নামটা বুঝি এজন্যই রেখেছিলেন। ক্রন্দনরত কন্যার প্রশ্নের উত্তর মেলে না। উত্তর মিলবেই বা কিভাবে? ছবি কখনো কথা বলে? রমণী ভীষণ যত্নে দ্বিতীয় ছবিটা উঠিয়ে নেয় হাতের মাঝে, বুকের মাঝে কতক্ষণ আগলে রাখলো। এবার ঠুকরে কেঁদে উঠে বলল, আপনারে আমি কত যত্ন করে হৃদয় মাঝে গড়েছিলাম আপনি জানেন? জানার আগেই তো মুছে দিলেন আমার হৃদয়খানা। আমি তো প্রেমে পড়েছিলাম, ধ্যান জ্ঞান দিয়ে ভালোবেসেছিলাম। তার বিনিময়ে তো অনল পেলাম, যে অনলে পড়ছি দিবানিশি। তবে আমি অন্যের বেলায় কেন মহৎ হব? আমিও চাই প্রত্যেকটা প্রেমিক প্রেমিকা পুরুক ভীষণ না পাওয়ার অনলে, বুঝুক ভালোবাসার বিষবৃক্ষ কি। আমিও তো আমার ভাঙা হৃদয়খানা দাফন করেছি বক্ষ মাঝে, তবে কেন অন্যের সুখ দেখব? রমণীর গোপন কথা গোপন রয়, শুনে না কেউ আর্তনাদ। কেবল রাজকীয় জানালার সামনে থাকা কাঁঠাল গাছের ডালে বসা অতিথি পাখিগুলো আগ্রহে তাকিয়ে রয় নিশ্চুপ। কাছারি বাড়ির সামনে বিশাল বটগাছটার নিচে পড়ে আছে তিস্তা। শরীরে থাকা সেই 5 দিন আগের জামাখানা প্রায় ছিঁড়ে বিধ্বস্ত বললেই চলে। এ জায়গায় সবসময় ফাঁকা থাকলেও আজ দারুণ ভিড়। তিস্তার গলার কাছে, হাতে, আরও নানান জায়গায় শুকিয়ে থাকা রক্তগুলোর উপর ভনভন করছে মাছির দল। তনয়া ছুটে আসে ভিড় ঢেলে, চমকে ওঠে মেয়ের পরিণতি দেখে। মেয়েটা নড়ছে না কেন, শ্বাসও তো নিচ্ছে না, তবে কি? নিজের ঘরের বিছানাতে নেতিয়ে আছে ছুটন্ত তিস্তা। সময়টা ঠিক ভর সন্ধ্যা। বাড়ির পাশে বাতাবি লেবু গাছটা থেকে লেবুর কড়া সুবাস আসছে। জোনাকিরও ডাক ভেসে আসছে দূর হতে, কিন্তু তিস্তার মস্তিষ্ক অবধি যাচ্ছে না কিছুই। তার শরীরে কাপড় বদলানো হয়েছে আগেই। মাথার কাছে বৃদ্ধ লতিকা অনবরত তাল পাখার হাত পাখা দিয়ে বাতাস করছে। তনয়া খাটের কোনায় দাঁড়িয়ে আছে। তখন মেয়েকে এমন অবস্থায় দেখে প্রথমে মনে অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর ভাবনা এলেও পরক্ষণে মেয়েকে আঁকড়ে ধরতেই তার ভাবনা বদলে গেল। মেয়েটার শরীরে প্রাণ আছে। গ্রামের মানুষের সাহায্যে তাকে বাড়ি নিয়ে এসেছে। তখনও জ্ঞান ছিল না। পানি দিয়ে শরীর ধুয়ে পরনের জামা কাপড় বদলে দিয়েছে। গ্রামে তেমন কোনো ভালো ডাক্তার নেই। সবাই যখন বেশ উৎকণ্ঠিত মেয়েটার সাথে কি হয়েছে জানার জন্য, তখনই একজন দেখলো শহর থেকে মোড়লদের গাড়ি এসেছে। সবাই হৈ হৈ করে ছুটল মোড়লদের বাড়ি, কারণ শহর থেকে গাড়ি এলেই মাহিনই আসে। এতদিন সে গ্রামে ছিল না, মাঝে মাঝে ছুটিতে আসে। সবাই ছুটে গেল মাহিনের কাছে। তিস্তার ব্যাপারে সব জানতেই মাহিন ছুটে এলো। বেশ কতক্ষণ তিস্তাকে পর্যবেক্ষণ করলো মাহিন। তনোয়া তখনও ঠায় দাঁড়িয়ে। মাহিন ধীরে ধীরে উঠে বাইরে চলে গেল। মাহিনের পিছে পিছে তনয়াও বের হলো। লতিকা বেগম নাতনির শরীরে হাত বুলিয়ে বাতাস করে যাচ্ছেন। ভেতর থেকে কান্নারা দল পাকিয়ে আসছে। তার ছটফটে নাতনিরে কি হলো? কার কুনজর পড়লো এমন পাখির উপর? কি ভয়ঙ্কর পরিণত হবে মেয়েটার? গ্রামবাসী তখন উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছে। তার যা ভাবছে তা সঠিক, কিন্তু কথাটা ডাক্তারের মুখ থেকে শোনার জন্য। মাহিন বের হতেই নেপাল ঠাকুর এগিয়ে এলেন। এ একটা কথার মনে চাঞ্চল্যকর খবর শোনার উৎকণ্ঠা নেই, বরং সে মেয়েটার শরীরে অবস্থা জানার জন্য আগ্রহী।
মাহিনের কাছে গিয়ে নেপাল ঠাকুর হাত জোর করে বললেন, আমাদের মেয়েটার কি খবর ডাক্তার? কোনো বড় সমস্যা হইল নাকি? সদরে নিতে হইব? মাহিনের মুখে তখন রাজ্যের আমাবস্যা। সে কোনো রকমে বলল, না, আর সদরে নেওয়ার প্রয়োজন নেই, একটু পরই হুঁশ ফিরবে। এবার গ্রামের মুরব্বীরা এগিয়ে এলেন। একজন চাপা হুঁশিয়ারি স্বরে বললেন, কি দেখলেন ডাক্তার সাহেব? মাইয়াটার সতীত্ব নাই, তাই না? সবাই যেন এ প্রশ্নের ওই অপেক্ষায় ছিল, উন্মুখ হয়ে চেয়ে রইল উত্তরের আশায়। তনয়া বেগমও তাকালো মাহিনের দিকে। মাহিন কতক্ষণ চুপ রয়, একদম নীরবতায় কেটে যায় কতক্ষণ। তারপর ছোট্ট শ্বাস ফেলে বলে, আপনারা এ ব্যাপারে পুলিশদের জানাননি? তারা তদন্ত করেছে তো ঠিকভাবে? এভাবে তিনটা মেয়ের সতীত্ব নষ্ট করলো, তাও তো তিস্তা বেঁচে ফিরছে, কিন্তু বাকিদের তো মেরে ফেলেছে। ডাক্তারের প্রশ্নে যে কি ছিল গ্রামবাসীর উত্তর তা আর বুঝতে বাকি রইল না কারো। তনয়া ধপ করে বসে পড়ে ফ্লোরে। তার দুনিয়াটা যেন আধার করে আসে। উঠোনের খাটে বসে থাকা আমান শেখ ঢুকরে কেঁদে ওঠে নিমিষেই। এক দারুণ ঝড় বয়ে যায়। সবাই হা হতাশ করে কতক্ষণ। মহিলাদের মাঝে কয়েকজন ছুটে এসে তনয়াকে বাতাস করে, সান্ত্বনা দেয়। পুরুষেরা আমান শেখকে ভরসা দেয়। মাহিন গট পায়ে চলে যায় সেখান থেকে। সন্ধ্যাটা কেটে যায় ভয়ঙ্কর সত্য মানতে না পারার গুজনে। তিস্তা বিছানার পাশে জানালাটার দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। তার জ্ঞান ফিরছে প্রায় 10-15 মিনিট হবে। এখন প্রায় মধ্যরাত। কেউ তার আশেপাশে নেই। হারিকেনের আলো জ্বলছে ছোট্ট বসার টুলের উপর। মাথাটা কেমন ঝিমঝিম করছে তার। এতদিন পর নিজেকে নিজের বিছানায় দেখে বেশ অবাক হয় সে। অতঃপর মনে পড়ে আজকের ভোরের ঘটনা। সে ওই বন্ধ ঘরটায় থেকে পালিয়ে সোহাগ চাচাদের কাচারি বাড়ির সামনে এসে জ্ঞান হারায়। তারপর কি হয়েছিল কিছুই মনে নেই তার। জানালার বাহির হতে ভেসে আসছে জোনাকির ডাক। দুই একটা জোনাকি ঘরে ঢুকছে। তাদের জলজল আলোখানা তিস্তার মন ভরিয়ে দিচ্ছে। তিস্তা বড্ড ইচ্ছে করছে একটু শুয়ে দিতে তাদের, কিন্তু ধরছে না। থাক, ওরাও একটু নিজেদের মতন উড়ুক। বাহির থেকে ভেসে আসা লেবুর গ্রানটা তিস্তা শুষে নিল খানিকটা। কতদিন পর আবার নিজের নীড়ে ফিরে এসেছে সে। গত 5 দিন যাবত একটা ঘরের নাক চোখ মুখ বন্ধ করে তাকে ফেলে রেখেছিল। এমন অবস্থায় তো মনে হয়েছিল মরেই যাবে সে, কিন্তু অবশেষে মুক্তি পাবে কে জানতো। তিস্তা ছোট্ট শ্বাস ফেলে মাস্টার মশাইয়ের কথা মনে পড়ে ভীষণ। এই রাত এই আদার একদিন মাস্টার মশাই গুছিয়ে দিয়েছিল তার আবদারে। তখন সময়টা ছিল শরৎকাল। তিস্তাকে তখন প্রায় মাস্টার মশাই বাড়ি অবধি পৌঁছে দিত। সেদিনও পৌঁছে দিচ্ছিল। শুধু তিস্তা না, সাথে আরও ছেলে মেয়ে প্রায়ই থাকতো। সেদিনও ছিল তিস্তা, ভোমরি, বকুল, রাসেল, সোহেল, আরও অনেকে। আধারের পথখানায় মাস্টারমশাই নিজের টর্চ লাইটটার আলো দিয়ে আধারটা কিছুটা হালকা করার প্রয়াস চালিয়ে হাঁটছে গ্রামের পথ দিয়ে। তিস্তার তো চরম দুরন্তপনা। সে ছুটতে ছুটতে লাফাতে লাফাতে হাঁটছে। হঠাৎ বাঁশবাগানের সাথে দিয়ে আসার সময় এক ঝাঁক জোনাকি পোকা জল আলো দিয়ে পুরো পথটা যেন আলোকিত করে দিল। তিস্তা বরাবরই স্বভাব জোনাকি দেখলেই হাতের মুঠোয় চেপে ধরা। তার মনে হয় আকাশের মস্ত বড় চারটা তার মুঠোয়। সেই অভ্যাসবশত জোনাকি ধরার প্রয়াসে সে একটু লাফ দিতেই ছিটকে পড়ে রাস্তা থেকে পাশের ছোট্ট গর্তটায়। ভীষণ ব্যথায় আর্তনাদ করে ওঠে। সবাই বেশ ভয় পেয়ে গেছিল। মাস্টারমশাই ডানে বামে না দেখে তিস্তার কাছে এসে ঠাস করে চর বসিয়ে দেয় তার গালে। তিস্তা ব্যথা বলে আহম্মক হয়ে তাকিয়ে রয়। মাস্টারমশাই তাকে মেরেছে সে কথাটা মস্তিষ্কে পৌঁছাতেই ছিটকে আসে কান্নার দল। যেই ঠোঁট ভাঙে সেই কান্নার মনোনিবেশ করবে, তখনই তাকে অবাক করে দিয়ে মাস্টারমশাই বাম গালে আরেকটা চর বসিয়ে দেয়। এবার যেন অতি বিস্ময়ে কান্নাগুলোও আটকে যায় কোথাও। মাস্টারমশাই তিস্তাকে পাজা কোলে তুলে ধমকাতে ধমকাতে বলল, মন তো চাচ্ছে আরও 4টা চর বসাই তোর গালে। শান্তি দিবি না আমায়? একটুর জন্য আমার জানটাই বের হতে নিচ্ছিল। কি দরকার ছিল অন্ধকারে লাফ দেওয়ার? তিস্তা হা হয়ে তাকিয়ে থাকে। পরক্ষণে মাস্টারমশাইয়ের ধমক শুনে হুঁশ ফিরতেই কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি তো জোনাকিরে ধরতে গিয়েছিলাম, কে জানতো পড়ে যাব।
তিস্তার এহেন বাঁকা মার্কা কথা শুনে প্লাবন আরও খানিকটা বকে দেয়। পায়ে বেশ ব্যথা পাওয়ায় পরের দিন পুরোটা সময় ঘরে বসিয়ে কাটায় সে। রাত তখন 10টা কি 11টা। সবে খাবার খেয়ে তিস্তা ঘুমাতে এসেছিল। হঠাৎ জানালার কাছে একটা জ্বলতে থাকা কাচের বয়াম দেখে চমকে ওঠে। আরেকটু ভালো করে দৃষ্টি দিতেই দেখে হাসি হাসি মুখ করে সাদা পাঞ্জাবিখানা পরে দাঁড়িয়ে আছে তার মাস্টার মশাই। তিস্তা অবাকে হা হয়ে যায়। ছোট্টবেলা থেকেই তার ভয় ডর ততটা নেই, তাই সে ভয় পায়নি প্রথমেই। মাস্টার মশাইকে দেখে তিস্তা দ্রুত ছুটে গেল খাটে। মাস্টার মশাই তখন জানালা ধরে বাইরের দিকটায় দাঁড়িয়ে তিস্তাকে ছুটতে দেখে চোখ রাঙিয়ে সাবধান করে। তিস্তা উত্তেজিত কণ্ঠে বলল,